উত্তরের কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত একটি ছোট্ট গ্রাম সংগ্রামপুর। গ্রামটি বেশ পুরনো, কিন্তু তা সত্ত্বেও নিজের গ্রাম্য ঐতিহ্য এখনও বহন করে চলেছে। সকাল থেকেই পাখিদের কিচিরমিচির শব্দ, সাথে গ্রামের মনোরম পরিবেশ। পাশ দিয়ে বয়ে চলেছে সুদীর্ঘ গঙ্গা নদী। দিনের শুরু থেকেই গ্রামের হাটে বাজারে মানুষের ভিড় হয় চোখে পড়ার মতো। তাছাড়াও গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কের দৃঢ়তাও ছিল বেশ মজবুত। সব মিলিয়ে গ্রামটি নিজেদের ঐতিহ্যের আভিজাত্যে ভরপুর ছিল। ওই গ্রামের উত্তর দিকে একটা দরমা বেড়ায় ঘেরা ছোট্ট চিলেকোঠার বাড়ি আছে। বাড়িটা ছিল ভজনের। ভজন স্বভাবে ছিল চোর। রাত হলেই গ্রামের অলিগলির পথ ধরে বেরিয়ে পড়ত সবার বাড়িতে চুরি করার জন্য। স্বভাবের জন্য না হলেও অভাবের তাড়নায় তাকে এই পথটাই বেছে নিতে হয়েছিল। চুপিসারে মাঝরাতে এর ওর বাড়িতে ঢুকে যা অল্প বিস্তর কিছু পেত, সেটাই হাত সাফাই করে বস্তা ভরে নিয়ে আসত। কখনো কখনো সুযোগের সৎ ব্যবহার করে বেশ বড়সড় জিনিসও নিজের থলিতে ঢুকিয়ে নিতেও দুবার ভাবত না সে। ভজনের এই হাত সাফাইয়ের জন্য গ্রামবাসীরাও বেশ বিরক্ত ছিল, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় কোনোদিনও হাতে নাতে ধরতে পারেনি ভজনকে। একদিন ঘরে বসে স্ত্রীর সাথে কথা বলছিল ভজন। দেখো কণিকা, দিনগুলো এভাবে চলতে থাকলে বেশ ভালোই হয় বলো। এজন্যই হয়তো কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা। যদি না পড়ো ধরা, কাজকর্ম করে কেন অযথা নিজেকে কষ্ট দেব বলো তো? কিন্তু তাই বলে চুরি করা তো সৎকর্ম নয়, অসৎ পথে চলে। কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। আমি বলি কি, তুমি না হয় আবার চাষবাসটাই শুরু করো। আবার বোকার মতো কথা বলো না। চাষবাস শুরু করলেই কি প্রথমেই ভালো ফসল ফলাতে পারবো? তার থেকে যেমন চলছে তেমন চলুক। আজ পর্যন্ত তো কেউ ধরতে পারল না, আশা করছি পরেও পারবে না। দেখো, স্ত্রী হিসেবে তোমাকে সৎ উপদেশ দেওয়াটা আমার কর্তব্য। এবার তারপরে সিদ্ধান্তটা একান্তই তোমার নিজস্ব। যেটা ভালো মনে হয় করো, কিন্তু সবটাই বুঝে শুনে করো। অভাব যখন স্বভাবে পরিণত হয়, তখন তার রূপ হয় ভয়ঙ্কর। ভজনেরও তাই হয়েছিল। স্ত্রীকে অগ্রাহ্য করে সে তার নিজের পথেই এগিয়ে যেতে থাকল। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সকালে ভজন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখল একদল লোক সেখানে কিছু বলাবলি করছে। সে সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগল। বুঝলেন তো চাটুজ্জে মশাই, আমি যেখানে কাজ করি ওই যে পাশের গ্রাম মতিপুরে, ওই গ্রামের রাজা সূর্যপ্রতাপ প্রচণ্ড ভালো মানুষ। অল্প বয়সে রাজকীয় সুখ পেয়েও এতটুকু অহংকার নেই মনে। বংশ বলে একটা জিনিস থাকে, বুঝলে চরণ? রাজবংশের রক্ত ওনার, অহংকার থেকে কি এমন হবে? সে তো এমনিতেই ভগবান সবকিছু দিয়েছেন ওনাকে। তা যা বলেছেন চাটুজ্জে মশাই, উনি আবার বেশ ধার্মিক মানুষ। কোনো সাধু সন্ন্যাসী রাজপ্রাসাদ থেকে খালি হাতে ফেরেন না, উনি সবাইকেই ভরিয়ে দেন। তাছাড়াও সারা বছর যাগযজ্ঞ পূজা পার্বণ তো আছেই। তাহলে তো ওখানে বেশ ভালোভাবেই দিন কাটছে তোর, কি বলিস? ভজন বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ওই লোকগুলোর কথা শুনছিল আর মনে মনে কিছু ভাবছিল। তারপর সময় নষ্ট না করে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে গ্রামের রাস্তার পাশে একটা গাছতলায় গিয়ে বসল। তারপর নিজের মনেই কি সব বিড়বিড় করে বলতে লাগল। রাজা সূর্যপ্রতাপ বেশ ধার্মিক। আমার মাথায় তো একটা বুদ্ধি আসছে। যদি পরিকল্পনা মতো কাজ করতে পারি, তাহলে আর চিন্তা করতে হবে না। সারা জীবন বসে বসে খাওয়া হয়ে যাবে। তারপর যথারীতি দেখো কণিকা, ভজন বাড়ি এসে কণিকাকে পাশের সবটা রাজ্যের রাজার বলছিল। ব্যাপারে শুনলাম উনি নাকি খুব সরল, সাদাসিধে, ধার্মিক একজন মানুষ। ওই রাজাকে যদি বোকা বানিয়ে কিছু সোনাদানা হাতিয়ে আনতে পারি, তাহলে আর আমাদের সারা জীবন চিন্তা করতে হবে না। এই তুমি কি বলছো? রাজাকে বোকা বানানো সহজ কথা নয়। তুমি কিন্তু বিপদে পড়বে।
আমার কথা শোনো, ওসব কিছু করতে হবে না। কণিকা, তুমি বুঝতে পারছো না? রাজার সম্পত্তি, ভাবতে পারছো তো? আমাদের আর এই অভাব থাকবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো। অন্যের জিনিসে লোভ করে বড়লোক হওয়ার থেকে গরিব হয়ে বেঁচে থাকা অনেক ভালো। শোনো, আমার মনটা কিন্তু সায় দিচ্ছে না, তুমি যেও না ওখানে। ধুর, তুমি একটু বেশি ভাবছো। কাল সকালেই দেখতে পাবে কি হয়। তখন আর আশা করি তোমার এই ভয়টা থাকবে না। আমার মাথায় একটা দারুণ মতলব এসেছে। ভজন বরাবরের মতো কণিকাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। তারপর পরদিন সকাল হলে ভজন তার ঘরেই ছিল। হঠাৎ কিছুক্ষণ পর কণিকা ঘরে আসলো। ঘরে এসে ভজনকে দেখে তো রীতিমতো অবাক হয়ে গেল সে। এই কি, এটা কি সেজেছ তুমি? তোমাকে তো চেনাই যাচ্ছে না। কণিকাকে ঘরে দেখে ভজন বেশ বিচলিত হয়ে কণিকার কাছে এগিয়ে এলো। বলেছিলাম না সকালেই চমকে দেব তোমাকে। এবার বলো, এই সাধু বেশে কেমন লাগছে আমাকে? কেউ চিনে ফেলবে না তো? আমি তোমার স্ত্রী হয়ে চিনতে পারলাম না, আর সেখানে বাইরের লোক চিনবে কি করে? কিন্তু আমারটাও ভয় ভয় লাগছে, যদি কেউ বুঝে যায় সব। শুনেছি ওই রাজা নাকি খুব ধার্মিক, সাধু সন্ন্যাসীকে ফিরিয়ে দেয় না। তাই খুব বেশি অসুবিধাই হবে না, শুধু একটু ঘাবড়ে না গেলেই হলো। তুমি তো আমার কথা কোনোদিনও গ্রাহ্য করনি, তবুও চিন্তা হচ্ছে। যা করবা খুব বুঝে শুনে। কোনো রকম বেফাস কিছু মনে হলেই তাড়াতাড়ি ওখান থেকে চলে এসো। সে আর বলতে, তুমি কিছু চিন্তা করো না। আমি যেমন সুস্থভাবে যাচ্ছি সেরকমই সুস্থভাবে ফিরে আসব। তারপর কথোপকথন শেষ করে ভজন বেরিয়ে পড়ল মতিপুর রাজ্যের উদ্দেশ্যে। সাবধানে যেও আর সুস্থভাবে চলে এসো। বেশি দিন দেরি করো না ওখানে। হ্যাঁ কণিকা, তুমিও সাবধানে থেকো। আমি তাড়াতাড়ি চলে আসব। কণিকাকে বিদায় দিয়ে সাধু বেশে ভজন বেরিয়ে পড়ল মতিপুর রাজ্যের উদ্দেশ্যে। গ্রামের পথ পেরিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ সীমানার জঙ্গল পেরিয়ে মোটামুটি 2 ক্রোশ পথ পেরিয়ে অবশেষে মতিপুর রাজ্যে এসে উপস্থিত হল সে। সেই সময় রাজা সূর্যপ্রতাপ রাজসভায় কাজে ব্যস্ত ছিলেন। বেশ কিছুক্ষণের মধ্যেই সাধুবেশী ভজন এসে সেই রাজসভায় উপস্থিত হল। সাধুবেশী একজনকে ভেতরে আসতে দেখেই রাজা সূর্যপ্রতাপের সেই দিকে নজর পড়ল। দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে সেই সাধুর দিকে এগিয়ে এলেন তিনি। কে আপনি বাবা? আপনাকে তো এই রাজ্যে আগে দেখেছি বলে মনে পড়ছে না। আমি শ্রী দীনেন্দ্র মহারাজ। হিমালয়ে তপস্যার জন্য দীর্ঘ 10 বছর ছিলাম, ওখান থেকেই আসছি। পথে আস্তে আস্তে তোর প্রজা দরদি মনোভাবের কথা কানে এলো, তাই নিজে চোখে পরখ করার জন্যই এলাম এখানে। তা ভালোই করেছেন। ধর্মকর্মে আমার আগ্রহ চিরকাল একটু বেশি। আপনাদের মতো সাধু সন্ন্যাসীদের আপ্যায়ন করতে পারলে আমার এই জীবন ধন্য হয়ে যাবে বাবা। তাই ভাবলাম তোর এখানে কিছুদিন কাটিয়েই যাই, তারপর এখান থেকেই না হয় আবার হিমালয়ে ফিরে যাব। আপনি নিশ্চিন্তে আশ্রয়কক্ষে যান বাবা, আমি আপনার আতিথেয়তার ব্যবস্থা করছি। আগে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। তারপর কিছুক্ষণের মধ্যেই রাজা সূর্যপ্রতাপ দীনেন্দ্র মহারাজের জন্য আতিথেয়তার ব্যবস্থা করে ফেলল। ফলমূল আহার আদির ব্যবস্থা করে তিনি তার সেবার আয়োজন করলেন। বেশ কিছুদিন ওইভাবেই কেটে গেল। একদিন সকালে সাধুবেশী লোকটি রাজাকে ডেকে বলল, দেখ সূর্যপ্রতাপ, আমি বেশ দীর্ঘ সময় যাবৎ তপস্যায় ছিলাম, তাই ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা করতে পারি। আমার মনে হচ্ছে তোর আগামী 7 দিনের মধ্যে একটা ফাঁড়া পড়বে। তার জন্য একটা যজ্ঞ করা অতি আবশ্যক, তাহলে হয়তো বিপদ কেটে যেতে পারে। আপনি বলছেন যখন, অবশ্যই তার কিছু বাস্তবতা আছে। আমি তাহলে রাজপুরোহিতকে খবর দিই, কাল এই যজ্ঞের ব্যবস্থা করা হোক। তাহলে আমি থাকতে রাজপুরোহিতের কোনো প্রয়োজন নেই, আমি করে দেব সবকিছু। ক্ষমা করবেন বাবা, আমার বাবার আমল থেকে উনি এই রাজপরিবারের সমস্ত পুজো যজ্ঞ করে আসছেন, তাই আজ ওনাকে বাদ দিতে পারবো না। সূর্যপ্রতাপের দৃঢ় মনোভাবের জন্য সাধুবেশী ভণ্ডলোকটি খুব বেশি সুবিধা করতে পারল না। ওনার কথা মতোই রাজপুরোহিত দিয়ে সেই যজ্ঞ সম্পন্ন করা হল।
কিন্তু কোনোভাবেই ওই ভণ্ড লোকটি নিজের কার্যসিদ্ধি করতে পারছিল না। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাজার এক কর্মচারী রাজার ঘরে এসে উপস্থিত হল। রাজামশাই, আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু একদম সুযোগ হয়ে উঠছে না। আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। এতটা ইতস্তত হচ্ছ কেন? কি বলবে বলো? কিছু কি হয়েছে? আসলে ওই সাধু মহারাজটিকে আমার খুব চেনা চেনা লাগছে। আগেও কোথাও যেন দেখেছি ওনাকে। তাছাড়াও ওনাকে একদম বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। উনি তো এখানে থাকতেনই না, তুমি কিভাবে চিনবেন ওনাকে? আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে তোমার। হয়তো হতে পারে, কিন্তু তবুও আমি একবারের জন্য হলেও ওনাকে একটু যাচাই করে দেখতে চাই। পরে না হয় ওনার থেকে ক্ষমা চেয়ে নেব। শুধু আপনি আমাকে অনুমতি দিন। ওই কর্মচারীটির জোরপূর্বক অনুরোধের জন্য রাজা সূর্যপ্রতাপ ওনাকে অনুমতি দেওয়ায় সেদিন রাতেই ওই সাধুর ঘরে ঢুকে ওনার মাথায় পাশে একটা সোনার মোহর ভর্তি পুঁটলি রেখে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সাধুবেশী লোকটি আগে ওই পুঁটলি দেখতে পায়। আরে, এ তো সোনার মোহর! আমি তো এই সুযোগটাই চাইছিলাম। ভগবান সত্যিই মুখ তুলে চেয়েছেন। আর দেরি করা যাবে না, আজই এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। তার আগে এই সাজগোজ আগে খুলতে হবে। তারপর ওই সাধুবেশী ভণ্ড লোকটি একটু বাইরে যায় ওই সাজগোজ খুলতে। কিছুক্ষণ পর ঘরে এসে দেখে রাজা সূর্যপ্রতাপ লোকজন সহ সেই ঘরে দাঁড়িয়ে আছে। ঢুকেই সে বুঝতে পারে আজ সে ধরা পড়ে যাবে, তাই নির্বাক অবুঝের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভজন, তুই এতদিন সাধু বেশে রাজামশাইকে ঠকাচ্ছিলি? এত বড় সাহস তোর! তুই চুরি করতে এখানে চলে এসছিস? আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। আসলে অভাবের তাড়নায় আমি আমার স্বভাবটাই নষ্ট করে ফেলেছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তুমি এতদিন ধরে আমাদের বিশ্বাস নিয়ে খেলেছ। নিজের স্বার্থসিদ্ধির জন্য কারোর বিশ্বাস নিয়ে খেলার কোনো অধিকার নেই তোমার। তোমাকে শাস্তি না দিলে আরও একটা বড় পাপ করা হবে, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। এরকম বলবেন না রাজামশাই, আমাকে একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আর চুরি করব না। সব কর্মের ফল ভোগ করেই যেতে হয়, তাই তোমাকেও তোমার কর্মের ফল ভোগ করতে হবে। তাই শাস্তি তোমাকে পেতেই হবে। ভজন হাজারো আর্তনাদ করা সত্ত্বেও রাজামশাই সেপাই ডেকে ভজনকে বন্দি করে কারাবাসের হুকুম দিলেন। তারপর থেকে বাকি জীবনটা ভজনের কারাগারেই কেটে গেল।